এমপি বানাতে পারতেন, সেখানেও তো কাউকে কোনো নমিনেশন দেয়। যাই হোক, আপনারা ঘটনা শুনেছেন এবং এখানে যারা বসে আছে এই লাইনে প্রত্যেকেই তাদের মানে আক্রমণের ডিজিটাল আক্রমণের শিকার। এমন ভাবে ব্যক্তিগতভাবে তাদেরকে আক্রমণ করা, অশ্লীলভাবে আক্রমণ করেছে, বিভিন্ন পোস্ট দিয়ে, কি বলে ওটাকে, সাইবার বুলিং, সাইবার বুলিং এর মাধ্যমে, যে এটা মানে সবাই সহ্য করা উচিত। তবুও বলবো যে ওই সেই বিখ্যাত মনীষী শেখ সাদি, সেটা হলো যে যদি কুকুর আপনাকে কামড় দেয় তো আপনি নিশ্চয়ই কুকুরকে কামড় দেবেন। আমরা সেই নীতি নিয়েই চলবো। মানুষ এবং মানবতার উদ্বোধন আমরা দেখবো, মনুষ্যত্বের উদ্বোধন। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা নারীর পরিপূর্ণ মুক্তি, যে দিশারি হয়ে যাচ্ছিলেন বেগম রোকেয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বেতন মওকুফ করেছিলেন এবং যার সর্বশেষ নির্বাচনী অঙ্গীকার ছিল এরপরে তিনি ক্ষমতায় আসলে তিনি বিয়ে পর্যন্ত মওকুফ করবেন বেতন। কলেজ স্কুলের বেতন তো করেছিলেন, কলেজের বেতন মওকুফ করবেন। এরাই হচ্ছে নারী জাগরণের অগ্রদূত। ইনারাই এদেশ নারীদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। আপনাদের এখানে বসে আছেন বা আমাদের সাথে যারা এখানে রয়েছেন, সবাই কোনোভাবে এই অন্ধ শক্তির আক্রমণের শিকার হয়েছে, সে মানসিকভাবে। আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হলো এই ধরনের বৈশিষ্ট্যগুলো ছিল মধ্যযুগে ইউরোপে, এবং তারা একজন নারীর বিরুদ্ধে কলঙ্ক লেপন করে তার মধ্যে ডাইনি ভার করেছে বলে তাদেরকে পুড়িয়ে মারত। ডাইনি শিকার ও উই ছান্টিং, এই উই ছান্টিং এর যুগ অতিক্রম করে তারপরে এসেছে আধুনিকতা, তারপরে এসেছে মানবতা, তারপরে এসেছে মানব সভ্যতার একটা নতুন যুগ, যেখানে নারী পুরুষ সমান অধিকার ভোগ করে এবং সেটাই করার কথা। এখানে কেউ কম বেশি পাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমাদের যে ধর্ম ইসলাম, সেখানে পরিপূর্ণভাবে নারীর স্বাধীনতার কথা নিশ্চিতভাবে বলেছে। তাই একজন ধর্মপ্রাণ মেয়ে দেখুন খাদিজা, তার অবয়ব কি, একজন পরিপূর্ণ একটা মানে ইসলামী যে পোশাক সেটা পরে আছে, কিন্তু সে গণতন্ত্রে বিশ্বাসী, সে নারীর জাগরণে বিশ্বাসী, নারী মুক্তিতে বিশ্বাসী, নারীর অধিকারে বিশ্বাসী। তো আমাদের যে কেউ যার পছন্দ মতো পোশাক করবে, কিন্তু রাষ্ট্র কখনো বলে দিবে না। হ্যাঁ, সেটা অবশ্যই একটা ঘেরাটক থাকবে, স্থিরতার একটা জায়গা থাকবে, কিন্তু কে কিরকম পোশাক করবে না করবে সেটা রাষ্ট্র কখনো নির্ধারণ করে দেবে না। আমরা সেই অগ্রগতির দিকে, সেই মানব সভ্যতার আজকের যে এগিয়ে আসা, সেই পক্ষেই আমরা থাকবো। সেই পক্ষেই আমি মনে করি যে জাতীয়তাবাদী শক্তি থেকেছে, জিয়াউর রহমান থেকেছেন, শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আজকে যিনি এই দেশ এবং জাতির আমার স্বাধীনতা সার্বভৌম এবং গণতন্ত্রের যে পতাকা যিনি বহন করছেন, তারেক রহমান, তিনি এই মন্ত্রে এবং এই নীতিতেই বিশ্বাস করেন। আমরা সেই পথে এগিয়ে যাব। আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে বলবো এবং এই ধরনের অশ্লীলতার বিরুদ্ধে, এই ধরনের মানসিক পীড়নের বিরুদ্ধে, এই সমস্ত নির্যাতনের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের আলামতের এই প্রকরণের বিরুদ্ধে আমরা সবাই একসাথে দাঁড়াবো। আমরা ছেলেরা হোক, মেয়েরা হোক, সব একসাথে দাঁড়িয়ে এই দেশকে আমরা সভ্যতার আলোক পত্রিকা হিসেবে গড়ে তুলবো। এটাই হবে আমাদের প্রত্যয়। আপনাদের সকলকে ধন্যবাদ। এই ক্ষেত্রে পুরুষ মানুষের দায়িত্ব, তারা শুধু বাহিরে কাজের মধ্যেই থাকবেন
আর নারীরা কাজ করতে আসলে কাজ যতটুকু কাজ করবেন এই কারণে তারা বলছেন কর্মঘণ্টা কমিয়ে দেবেন। আর কারণ তাদের সন্তান লালন পালন করতে হয়। সন্তান লালন পালনে কি পুরুষের কোনো দায়িত্ব নেই? পুরুষ কি সেই দায়িত্ব কিছু শেয়ার করতে পারে না? সভ্যতার এই যুগে সমাজ প্রগতি যখন এগিয়ে যাচ্ছে, তখন এই কথা বলে আপনারা এই সমাজটাকে কোথায় নিয়ে যেতে চান? কোন পর্যায়ে নিয়ে যেতে চান? আবার এখন তাদের আমির বলছেন যে না, এই কথা আমি বলিনি। আল জাজিরা সুস্পষ্টভাবে এখানে এসছেন। তাহলে নারীর যে অধিকার, আমাদের এখন যে সংবিধান, এর মধ্যেও আছে যে শেখ হাসিনা এটাকে এত কাটাছেঁড়া করেছে, তার নিজের মতো স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কায়েমের পরেও যতটুকু অধিকারের যে কথাটি আছে, সেখানে মানুষের নাগরিক অধিকার নিয়ে সংবিধানে তাদের মৌলিক অধিকারের যে নিশ্চিত করা দরকার, সে কথাটি রয়েছে। তাহলে কি সেটি থাকবে না আপনারা ক্ষমতায় আসলে? বা আমরা এই অধিকারগুলো আরো বাড়ানোর জন্য নারী পুরুষ ভেদে প্রত্যেকেরই মানুষের তাদের অধিকার আরো নিশ্চিত করার জন্য যে কথাগুলো এই গণতান্ত্রিক আন্দোলনে আমরা সবাই বলেছি, তাহলে সেটার কি কোনো মূল্য থাকবে না? যেখানে তাদের একজন নেতা স্বয়ং আমিরের উপস্থিতিতে বলেছেন যে পার্লামেন্টে ইসলামী আইন দিয়ে চলতে হবে। এটাও আপনি সাংবাদিকের সামনে বলেছেন আমির যে এটা তার ব্যক্তিগত বিষয়, এখানে আমার কোনো মানে কাটিয়ে গেছেন আর কি, আমার এই বিষয়ে কোনো মতামত নয়। তবে আমি মনে করি যে না, এইভাবে আমি এটার সাথে একমত নই, উনি বলেছেন। ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন আর কি নানাভাবে। কথাটা দাঁড়ায় এরকম যে আমি এই ব্যাপারে এখনো একমত নই। তো আপনার উপস্থিতিতে বলেছেন। তো এই যদি ঘটনা হয়, তাহলে আপনারা মানে রাজনীতি এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে এখনো যে কথাগুলো বলছেন, সেখানে আপনারা নিজেরাই কোনো সুচিন্তিত একটি সিদ্ধান্তের কথা বলছেন না, বরং আপনারা আপনাদের পাতে ঝোল ঢালার জন্য যা কিছু করা দরকার সেই কাজগুলোই আপনারা করার চেষ্টা করছেন। এখানে সুস্পষ্টভাবে নারীর যে অধিকার নিশ্চিত করা, সেটাও কিন্তু ওই ইন্টারভিউতেও বেরিয়ে আসেনি। কারণ জামাতের কোনো নারী সেই সংগঠনের প্রধান হতে পারবেন না, এটা অবশ্য আমির খুব সুস্পষ্টভাবে বলেছেন। হয়তো সংসদ সদস্য হতে পারবেন, সবকিছু হতে পারবেন, কিন্তু প্রধান পদে যেতে পারবে না। অথচ বাংলাদেশের একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার প্রধান ছিলেন একজন নারী 44 বছর, এবং যে মহিলাটি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ একজন নারী, যিনি তার বক্তব্যের এবং কাজকর্মের শুরুতেই আল্লাহর নাম ছাড়া তিনি কাজ শুরু করতেন না। এবং তার নেতৃত্ব আজকে সুবেদিত, সারা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত ছিল, অত্যন্ত জনপ্রিয় ছিলেন সেই নেত্রী। তার নাম বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে এদেশের জনগণ, কোটি কোটি জনগণ বিএনপিকে বারবার ক্ষমতায় নিয়ে এসেছে, সমর্থন জানিয়েছে। তাহলে আজকে আপনারা নারীদের নিয়ে, নারীদের সম্পর্কে, তাদেরকে দিয়ে আপনারা ভোট চাওয়াচ্ছেন এবং তাদের কাছ থেকে ভোট চাচ্ছেন, আপনাদের নিজেদের মধ্যেই গলদ রয়েছে। আপনারা যদি কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা, তার কিছু প্রমাণ রয়েছে। কারণ আপনারা তাদের পরিপূর্ণ বিকাশ আপনারা চান না, তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না, তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক, এইটা আপনারা চান না। এখন ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আসছে। আর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এহেন শব্দ, বাজে শব্দ নেই, ইতর শ্রেণীর শব্দ নেই, যেটা আপনারা
ব্যবহার করছেন না। আপনাদেরকে শুধুমাত্র একটি উদাহরণ আমি এখনই দিচ্ছি। একজন ভদ্রমহিলা, তিনি আপনি তো আপনি মানে আমার নাম এখানে ভুল লিখেছে মনে হয়, ইচ্ছা করে নাহরিন ইসলাম খান। হ্যাঁ, এখানে একটা চিঠি, এই যে আমার পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নাহরিন ইসলাম ওনার নাম, তাকে একটি চিঠি পাঠানো হয়েছে, গোপন চিঠি, এবং চিঠিটার বক্তব্য ভাষা আমি 2-3 বার পড়েছি। এটা আমার কাছে মনে হয়েছে পাহাড়ের গুহা থেকে সাধারণত দস্যুরা অথবা জঙ্গিরা এই ধরনের চিঠি পাঠায় সমাজের নানা শ্রেণীর মানুষ, যাদেরকে তারা শত্রু মনে করে। বোন নামটা ভুল লিখেছে, নাহরিন ইসলাম হবে, নাহিরুল ইসলাম লিখেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে আপনার কাছে দেশ ও জাতির গঠনমূলক ভূমিকা আশা করে। আপনার সর্বক্ষণের শুভাকাঙ্ক্ষী আমরা। তো শুভাকাঙ্ক্ষী আমরা হলে আপনি কে সেটা স্বাক্ষর করেননি কেন? আচ্ছা, কিন্তু করেননি এই কারণে, আমি যেটা বলেছিলাম যে এটা পাহাড়ের কোনো গুহা থেকে কোনো জঙ্গি গোষ্ঠী এ ধরনের চিঠি পাঠাতে পারে তাদের শত্রুপক্ষ যাদেরকে মনে করে। সেটার পরবর্তীতে সে কথাটি আছে, দয়া করে কোনো ধর্ম এবং দল নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না, অন্যথায় এর দায় আপনাকে নিতে হবে। এবার সরাসরি স্ট্রেট হুমকি তাদের বিরুদ্ধে, বিশেষ করে সেই রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি, নানা শ্রেণী পেশার মানুষ অভিযোগ করেছে, এদেশের গণতন্ত্র মানা মানুষরা অভিযোগ করে যে এরা নারী বিদ্বেষী, এরা নারীর প্রগতি এবং তাদের পরিপূর্ণ বিকাশ চায় না। এই যে লং স্ট্যান্ডিং ক্রিটিসিজম তাদের বিরুদ্ধে দেশের জনগণের পক্ষ থেকে যেটা আছে, এই চিঠিটার মাধ্যমে, এই যে আমার বাম পাশে বসে রয়েছেন অত্যন্ত শ্রদ্ধেয় একজন শিক্ষিকা, উনি কোন রাজনৈতিক দল করেন সেটা বড় বিষয় নয়, কিন্তু উনি একজন গণতন্ত্র মানা মানুষ। উনার ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে আমি জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গৌরবোজ্জ্বল এবং বিরচিত ভূমিকা ছিল তার। অসাধারণ সাহস নিয়ে ওই সময়, তখনও তো হাসিনার পতন হয়নি, সেই সময় কথা বলা একজন মানুষ নাহরিন ইসলাম, অধ্যাপিকা নাহরিন ইসলাম, তাকে এই চিঠিটা পাঠানো হচ্ছে, যে চিঠিটা সাধারণত দস্যুরা দেয় ডাকাতি করার আগে, যে চিঠিটা জঙ্গি গোষ্ঠী দেয় তার প্রতিপক্ষকে হুমকি দেওয়ার জন্য। সেই চিঠিটাই পাঠানো হয়েছে। শুধু তাই নয় বন্ধুরা আমার, এখানে আমার পাশে বসে আছেন, রাজশাহী থেকে এসছেন, নির্যাতিত জামাত শিবিরের দ্বারা আমাদের এক বোন। আমার পাশে বসে আছে খাদিজাতুল কোবরা, সে এই বট বাহিনী এদের দ্বারা কিভাবে নিপীড়িত হয়েছে, সে শুধুমাত্র একটি ছাত্র সংগঠনকে সাথে ছাত্র সমর্থন করে, জড়িত, শুধু এইটার কারণে যে একটি ছাত্র, আমরাও ছাত্র রাজনীতি করেছি, আমাদের পরিচয় তো ছাত্র রাজনীতি থেকে। আমরা জীবনে কোনো দিন মানে প্রতিপক্ষের বিরুদ্ধে যে একটা বাজে কথা বলতে হয়, অশ্লীল কথা বলতে হয়, এটা শিখিনি। আমাদের শিক্ষকরাও শেখায়নি, আমাদের পারিবারিক শিক্ষাও হচ্ছে তাই। তোমাকে যে যাই বলুক, তুমি কখনো মাত্রার বাইরে গিয়ে কথা বলবে না। কিন্তু তাদেরকে কি শেখানো হচ্ছে? এটা কি ইসলাম? ইসলাম তো সবচেয়ে সিভিলাইজড একটা ধর্ম। এখানে বেইনসাফির বিরুদ্ধে কথা বলা হয়েছে, এখানে অশ্লীলতার বিরুদ্ধে কথা বলা হয়েছে, এখানে মানে সমস্ত ধরনের অসুন্দর অকল্যাণের বিরুদ্ধে এই মহান ধর্ম ইসলামে কথা বলা হয়েছে। আর সেই ধর্মের নাম ভাঙিয়ে রাজনীতি করতে গিয়ে যে অশ্লীল গালিগালাজ করা হয়েছে আমাদের বোনদেরকে, এবং তারা যে সবাই বিএনপির সাথে জড়িত তা নয়, তারা সাধারণ ছাত্রী, হয়তো বিএনপিকে ছাত্রদলকে
অথবা ধানের শীষকে সমর্থন করে। এই কারণে একটা তৈরি হয়েছে কি বট বাহিনী, আর আরেকটা হচ্ছে মবার। এরা সমাজকে এক ভয়ঙ্কর অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। আমি এ প্রসঙ্গে কিছু কথা বলার জন্য আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নওরুল ইসলাম আপাকে, অধ্যাপিকা নওরুল ইসলামকে আমি অনুরোধ করছি, এবং তারা কাজ করছেন। কিন্তু এরপরেও আমরা কিছু কিছু বিষয় আমাদেরকে হতবাক করছে, আমাদেরকে বিস্মিত করছে। একটি রাজনৈতিক দলের আচার আচরণ এবং বক্তব্য নিয়ে তারা আসলে কি করতে চান আর দেশটাকে কোথায় নিয়ে যেতে চান এ ব্যাপারে তারা নিজেরাই কনফিউজড। কিন্তু হয়তো তাদের নিজেদের ভিতরে কোনো গোপন পরিকল্পনা রয়েছে, কোনো মাস্টার প্ল্যান রয়েছে, যেটি তারা বাস্তবায়ন করার জন্যই ইচ্ছাকৃতভাবে কনফিউশন তৈরি করছেন, সংশয় তৈরি করছেন জনমনে। একবার সেই রাজনৈতিক দলটির প্রধান আমির তিনি বলেছেন যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবেন তারা ক্ষমতায় যেতে পারলে। আবার আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে দেখছি যে তিনি বলছেন না, এই ধরনের কথা আমরা বলিনি, আমি অন্যভাবে বলেছি। এই যে দ্বিচারিতা, এটি বিস্মিত করছে। এটা জনগণের মধ্যে এক ধরনের সংশয় তৈরি করছে, মানুষকে বিভ্রান্তি তৈরি করছে। এখানে কর্মক্ষেত্রে বিশেষ করে যে সেক্টরে নারীর সংখ্যা বেশি, প্রায় 50%, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, তাদের প্রথম কথাই যদি ঠিক থাকে তাহলে ওই কথার পরিপ্রেক্ষিতে তারা দিয়েছিলেন যে সন্তান লালন পালন ইত্যাদির কারণে নারীদের সময় দিতে হয়। তাহলে আজকে আমাদের প্রধান যে রপ্তানি আয় গার্মেন্টস সেক্টর, সেই গার্মেন্টস সেক্টরে নারীরা নিয়োজিত রয়েছেন প্রায় 50%। তারা কি করবেন? তারা কিভাবে এই সেক্টরে যে অবদান রাখছেন, পরিশ্রম করে এই সেক্টরকে এমন